আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ারের মেজর সাবজেক্ট ফরট্রানের চ্যাপ্টার 2 বেসিক এলিমেন্টস অফ ফরট্রানের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফার্স্ট লেকচারে চ্যাপ্টার 2 এর মূল বেসিক অংশসমূহ নিয়ে আলোচনা করব। আমরা ইন্ট্রোডাকশন অফ ফরট্রান যে লেকচারের মধ্যে আলোচনা করেছি, ফরট্রানের মধ্যে চ্যাপ্টার 2 থেকে 6 পর্যন্ত বেসিক ক্লাস, চ্যাপ্টার 7 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা ফরট্রানের মূল প্রোগ্রামিং অংশসমূহ শুরু করব। সো বলা যায় অফিসিয়ালি চ্যাপ্টার 2 হচ্ছে ফার্স্ট বেসিক চ্যাপ্টার। এক্ষেত্রে ফরট্রান ভাষাটি জানার জন্য আমরা যদি বিষয়টা এভাবে চিন্তা করি, সাপোজ এটি একটি উচ্চতল ভবন যার মধ্যে অনেকগুলো ফ্লোর আছে। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই উচ্চতল ভবনের টপ ফ্লোরে অবস্থিত ফরট্রান। আমরা যদি এই ফরট্রানকে অ্যাচিভ করতে চাই বা ফরট্রানের সান্নিধ্যে যেতে চাই, তবে গ্রাউন্ড ফ্লোর থেকে প্রতিটি ফ্লোর অতিক্রম করে কিন্তু আমাদের টপ ফ্লোর যেতে হবে। এখানে প্রতিটি ফ্লোর হচ্ছে এক একটি অংশ যা ফরট্রানের মূল শাখা প্রশাখা হিসেবে বিস্তৃত। প্রথমে বেসিক অংশসমূহ যখন আমরা ক্লিয়ার করব, তখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ধাপে ধাপে একটি করে ফ্লোর উত্তীর্ণ হতে থাকি। সো বেসিক অংশগুলো অনেক বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আসি মূল কথায়। বইয়ের নির্জীব এই কথাবার্তাগুলোকে জীবন্ত করার জন্য আমি কিছু কাল্পনিক এক্সাম্পলের সাহায্যে প্রতিটি বিষয় সহজ করে বলার জন্য চেষ্টা করব, কারণ বেসিক অংশগুলো অনেক বেশি বোরিং হয়। আমরা আগের লেকচারগুলোতে বলেছি, এই বোরিং ক্লাসগুলোকে যদি জীবন্ত করতে চাই তখন এক্সাম্পলের বাইরে আর কোনো বিষয় নেই। সো এখন আমরা প্রথমে শুরু করব ফরট্রান প্রোগ্রামিং এর ফার্স্ট বেসিক ক্লাস। প্রথমে আসি, প্রতিটি ভাষার জন্য কিছু নির্দিষ্ট ক্যারেক্টার বা বর্ণ থাকে। যেমন বাংলা ভাষার জন্য সিম্বল বা প্রতীক হিসেবে আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ঠিক সেম ওয়েতে ইংরেজি ভাষার জন্য আসছে অ্যালফাবেট। এখন কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য ফরট্রান প্রোগ্রামিং, C++, কোবল, এর বাইরেও আছে প্যাসকেল। এছাড়া আরো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। প্রতিটি ল্যাঙ্গুয়েজের জন্য আছে বিশেষ কিছু সিম্বল। এই সিম্বলগুলোকে বলা হয় ক্যারেক্টার। এখন আসি, ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে যে সকল প্রতীক বা অক্ষরগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ফরট্রান প্রোগ্রামিং এর জন্য ক্যারেক্টার সেট বা ANSI ক্যারেক্টার সেট। প্রথমে আসি, আমরা ক্যারেক্টার সেট নিয়ে আলোচনা করব। ফরট্রান ক্যারেক্টার সেট। এক্ষেত্রে একটি কথা আমরা রিমাইন্ড করি, ফার্স্ট লেকচারের মধ্যে আমরা বলেছিলাম ফরট্রানের একদম প্রথম যে ভার্সনটি ছিল তা হচ্ছে ফরট্রান 77। ফার্স্ট ভার্সন হচ্ছে ফরট্রান 77, অ্যান্ড দেন আপগ্রেড করার মাধ্যমে ফরট্রানের পরবর্তী আপগ্রেডেশনগুলো নিয়ে আসা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে ফরট্রান 90 অ্যান্ড 95। ফরট্রান 90 অ্যান্ড 95, এখানে দুইটি মডেলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফরট্রান 90, অন্যটি হচ্ছে ফরট্রান 95। দুইটি একসাথে লেখার পেছনে রিজন 90 অ্যান্ড 95 এর মধ্যে বেসিক কিছু পার্থক্য ছাড়া মেজর কোনো ডিফারেন্স নাই। এখন আসি প্রথম ফ্যাক্ট, ফরট্রান 77 এর মধ্যে ক্যারেক্টার সেটগুলো কি কি প্রথমে জানার চেষ্টা করি। প্রথমে আসি ফরট্রান 77 এর ফার্স্ট টাইপের মধ্যে আসি, বর্ণ বা অ্যালফাবেট। ফরট্রান 77 এর মধ্যে ইংরেজি অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে A to Z অ্যান্ড স্মল লেটারের মধ্যে A to Z, অর্থাৎ ক্যাপিটাল লেটার A to Z টোটাল 26টি অ্যালফাবেট অ্যান্ড স্মল লেটারে A to Z 26টি, টোটাল 52, 52টি ক্যারেক্টার আমরা এখানে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে একটি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি। অনেকে বলে যে ফরট্রান প্রোগ্রামিং করার জন্য আমরা যখন ক্যারেক্টারগুলো লিখবো বা প্রোগ্রামগুলো লিখবো তখন সকল অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে লিখতে হয় অথবা স্মল লেটারে লিখতে হয়। এক একজন এক একভাবে জিনিসটা ডিফাইন করে। সেক্ষেত্রে ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটারের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটারের সমতুল্য। আমরা যদি একটি ফরট্রান প্রোগ্রামিং এর ভাষার মধ্যে ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার একসাথে মিক্স করেও লিখি তখন আমার আউটপুটের মধ্যে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা চাইলে একটি প্রোগ্রামিংকে ফুল
ক্যাপিটাল লেটার লিখতে পারি, অথবা চাইলে ফুল টু ফুল স্মল লেটার লিখতে পারি, অথবা ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার মিক্স করে হাইব্রিড লেটারও লেখা যায়। এখানে প্রতিটি অংশই ফরট্রানের জন্য রাইট। তবু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যাপিটাল অথবা স্মল লেটার যে কোনো একটি লেটারের মাধ্যমে সব কিছু লেখায় অনেক বেশি গ্রহণযোগ্য। এবার আসি পরের অংশটা হচ্ছে আমাদের ডিজিট। এখানে ফরট্রান 77 এর মধ্যে যে সকল ডিজিটগুলো প্রয়োজন হবে তা হচ্ছে 0 to 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9, টোটাল 10টি ডিজিট এখানে আমরা ব্যবহার করব, 10টি ডিজিট। সো প্রথমে আমরা বললাম বর্ণ হিসেবে আছে 52 আর ডিজিট হিসেবে ব্যবহার হবে 10টি ডিজিট, টোটাল 62। এবার আসি কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে যা ব্যবহারের মাধ্যমে ফরট্রান প্রোগ্রামিং গুলো আমাদের করতে হয়। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আছে যা বিভিন্ন সিম্বল হিসেবে লিখতে পারি বা স্পেশাল সিম্বলও লেখা যায়। ফার্স্ট ওয়ান প্লাস, মাইনাস, স্টেরিস্ক, রাইট স্ল্যাশ, ইকুয়াল, ডট, কমা, রাইট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিস, ডলার সাইন, অ্যাপোস্ট্রফি, স্পেস অ্যান্ড কোলন। আমরা প্রতিটি অংশের মিনিংগুলো লিখব। প্রথমে আমরা বর্ণনা অংশে আসি। এখানে প্রথম অংশটি হচ্ছে প্লাস, মাইনাস। আমাদের জন্য নতুন টার্মস হচ্ছে অ্যাস্টেরিস্ক অংশটি। এর বানানটি খুব সাবধানতার সাথে মনে রাখতে হবে। স্টেরিস্ক, স্টেরিস্ক, ASTERISK। আর এটা হচ্ছে রাইট স্ল্যাশ, রাইট স্ল্যাশ, and equal, ডট, যা দশমিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কমা, রাইট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিস, ডলার সাইন। আচ্ছা, এক্ষেত্রে আমরা কমার বিষয়টি, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, কমা একবার লিখেছি, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। স্পেস, দুইটি অক্ষরের মাঝে যে স্পেসটি দেওয়া হয়, যেমন এখানে বেসিক এলিমেন্টস এর মাঝখানে একটা স্পেস দেওয়া হয়েছে, সেম এই টাইপের স্পেস। এরপরে আছে কোলন। দ্যাটস ইট। সো ফরট্রান 77 এর মধ্যে বর্ণ হিসেবে ব্যবহার হবে ক্যাপিটাল লেটারে A to Z, স্মল লেটারে A to Z, আর ডিজিট হিসেবে ব্যবহার হবে 0 to 9। স্পেশাল ক্যারেক্টার হিসেবে আছে প্লাস, মাইনাস, স্টেরিস্ক, রাইট স্ল্যাশ, ইকুয়াল, ডট, কমা, রাইট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিস, ডলার সাইন, অ্যাপোস্ট্রফি, স্পেস অ্যান্ড কোলন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের এই স্পেশাল নামকরণগুলো কেন হয়েছে। আমরা যারা ম্যাথের স্টুডেন্ট, আমাদের এখন থেকে এই বিষয়গুলো জানা দরকার। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটকে ম্যাথের ভাষায় স্পেশাল ক্যারেক্টার হিসেবে বলা হয় প্যারেন্থেসিস, আর সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কয়ার ব্র্যাকেট, স্কয়ার ব্র্যাকেট। এগুলো আমরা একটু মনে রাখবো। সো এই পাশের অংশটি হচ্ছে রাইট প্যারেন্থেসিস, এই পাশের অংশটি লেফট প্যারেন্থেসিস, ডলার, অ্যাপোস্ট্রফি, স্পেস অ্যান্ড কোলন। এই অংশগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফরট্রান 77 ব্যবহার করব এবং ফরট্রান 77 এর মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার 0 to 9 অ্যান্ড স্পেশাল এই ক্যারেক্টারগুলোর বাইরে আর কোনো ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো না। এবার আসি ফরট্রান 90 অ্যান্ড 95 এর মধ্যে কি স্পেশাল ক্যারেক্টারগুলো আছে। প্রথমে বলে রাখা ভালো, 77 এ যা আছে 90 অ্যান্ড 95 এ সেম জিনিস আছে। এখন 90 and 95 যেহেতু আপগ্রেড বা আপডেটেড, সো এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করা হয়েছে। স্পেশাল ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন ফার্স্টলি হচ্ছে আন্ডারস্কোর। আমরা যদি দুইটি ওয়ার্ডের মাঝখানে নিচে করে কোনো একটি দাগ দিতে চাই, তাকে আন্ডারস্কোর বলা হয়। যেমন আমরা বলতে পারি
সাপোজ আমরা যদি দুইটি ওয়ার্ড একসাথে লিখতে চাই সেক্ষেত্রে বলা হয় এইভাবে, নাও অ্যান্ড হিয়ার। এখন এই দুইটি ওয়ার্ডের নিচে যে সাইনটি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় আন্ডারস্কোর। আমরা এখানে এটাকে লিখতে পারি আন্ডারস্কোর। এই সাইনটি এক্সট্রা করে অ্যাড করা হয়েছে 1995 এর মধ্যে। এছাড়াও আছে এক্সক্লেমেশন সাইন অ্যান্ড ফ্যাক্টোরিয়ালও বলা যায়, এক্সক্লেমেশন সাইন অর ফ্যাক্টোরিয়াল। এরপরে আছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন। এই অংশগুলো আশা করি আমাদের মনে থাকবে, অথবা আমরা খাতার পাশে নোট করে রাখতে পারি। অ্যান্ড আরো কিছু স্পেশাল ক্যারেক্টার এখানে অ্যাড হবে, তার মধ্যে অন্যতম অ্যান্ড সাইন। এছাড়াও আছে পার্সেন্টেজ, অ্যান্ড এছাড়াও আরো ব্যবহার হবে। এইখানে দুইটি কনফিউশন আমরা ক্লিয়ার করব। আচ্ছা, প্রথমে এটা দিয়ে নিই। এটাকে আমরা এইভাবে বলতে পারি আপার ডাবল কমা, আপার ডাবল কমা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপনি এই অংশকে ইনভার্টেড কমা বলছেন না কেন? এখানে ইনভার্টেড কমা যদি বলতে হয় তখন ইনভার্টেড কমার মধ্যে দুইটি অংশ থাকবে, ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান, অর্থাৎ তার মধ্যে কিন্তু এই অংশগুলো থাকবে। কিন্তু আমাদের ফরট্রান 1995 এর মধ্যে জাস্ট এই পাশের দুটি অংশ ব্যবহার করা যায়, এই পাশের দুটি অংশ ব্যবহার করা হয়, এই পাশের অংশগুলো ব্যবহার করা হয় না। অর্থাৎ আমরা যদি এখানে কোনো একটি বাক্য লিখতে চাই, প্রথমে এই অংশটি লিখবো, তারপর বাক্য, এই পাশে আবার সেম অংশটি লিখবো। এরপর আসি, সো এটাকে জাস্ট আমরা এতটুকু মনে রাখি, আপার ডাবল কমা। আচ্ছা, এবার পরবর্তী অংশের মধ্যে, আচ্ছা কনফিউশনটি ক্লিয়ার করার জন্য আমরা একটু দেখি। এখানে আছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ বাক্যের উপরে ব্যবহার হয়, আর এখানে আছে কমা। কনফিউশনটি ক্লিয়ার করার জন্য বলি, অ্যাপোস্ট্রফির ব্যাপারটি হচ্ছে কোন একটি বাক্য লিখলাম, সাপোজ এখানে আমরা লিখলাম পার্সেন্টেজ, পার্সেন্টেজ। এখন এই পার্সেন্টেজের উপরে অ্যাপোস্ট্রফি দিলাম। আমরা যদি এই পাশ থেকে আরো একটা কমা দিতে চাই তখন কিন্তু এটা ইনভার্টেড কমা হিসেবে কাউন্ট করতে পারি, কিন্তু ফরট্রানের মধ্যে এই পাশ থেকে কমার ব্যাপারটি ওরা অ্যাক্সেস দেয়নি। তাই এখানে যদি কিছু দিতে চাই এ পাশে একটি অ্যাপোস্ট্রফি আকারে দিতে হবে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কমার মানগুলো সবসময় এই পাশ করেই থাকবে, অর্থাৎ এই পাশে কোনো অংশই আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না। ব্যাপারটি আমাদের কাছে মনে রাখতে হবে। সো আমরা পেলাম আন্ডারস্কোর, এক্সক্লেমেশন অ্যান্ড ফ্যাক্টোরিয়াল, লেস দেন, গ্রেটার দেন অ্যান্ড পার্সেন্টেজ। এছাড়াও আছে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক ইত্যাদি। আরো অনেক কিছু, আরো এক্সট্রা কয়েকটা সাইন অ্যাড করা হয়েছিল ফরট্রান 1995 এর মধ্যে। এই হচ্ছে আমাদের ফরট্রান ক্যারেক্টার, ফরট্রান 77 মডেল অ্যান্ড ফরট্রান 1995 মডেলের জন্য ক্যারেক্টারগুলো কেন আমরা জানলাম। কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমাদের টার্গেট টপ ফ্লোরে যাওয়া, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। এই যে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, আমরা প্রথমে প্রতীক এবং বর্ণ সম্পর্কে জানবো, অ্যান্ড দেন কিভাবে তাদের ব্যবহার হবে তা আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। আমাদের নেক্সট টপিকস হচ্ছে ফিল্ড সম্পর্কে জানা। এখন আমরা জানবো ফরট্রান স্টেটমেন্ট লেখার নিয়ম বা কার্ট পাঞ্চ নিয়ম। ব্যাপারটি ক্লিয়ার করার জন্য আমরা একটি মনিটরের স্ক্রিন কল্পনা করতে পারি। সাপোজ এটা হচ্ছে একটি মনিটরের স্ক্রিন, অ্যান্ড এখানে প্রতিটি লাইন লেখার জন্য একটি নির্দিষ্ট সংখ্যা লিমিটেড থাকে। এর পরবর্তীতে যদি এর চেয়ে বেশি সংখ্যা আমাদের লিখতে হয় তখন তা পরবর্তী লাইনে চলে আসবে। যেমন ফরট্রান প্রোগ্রামিং এর ক্ষেত্রে মনিটরের স্ক্রিনের মধ্যে এক লাইনে সর্বোচ্চ 80 ডিজিট লেখা যায়, অর্থাৎ 1 2 3 4 এভাবে টোটাল 80টি ডিজিট এক লাইনের মধ্যে আমরা লিখতে পারি। যদি 80 ডিজিট থেকে বেশি হয়ে যায় তখন উক্ত লাইনটি চলে আসবে পরবর্তী অংশে। ঠিক যেমনটি আমরা কোনো মেসেজ লেখার সময় একটি নির্দিষ্ট সংখ্যা লেখার পর, নির্দিষ্ট সংখ্যার অ্যালফাবেট লেখার পর তা পরবর্তী লাইনে চলে আসে, ঠিক সেম ওয়েতে এখানে 1 থেকে 80 পর্যন্ত ডিজিট লেখার পর তা পরবর্তী অংশে চলে আসবে। এখানে মনিটরের স্ক্রিনে 1 থেকে 80 পর্যন্ত যে ডিজিটগুলোকে লেখা হয় তাদেরকে বলা হয় কার্ট পাঞ্চিং, বা মনিটরের জন্য ফরট্রান প্রোগ্রামিং এর কার্ট পাঞ্চ। এখন পাঞ্চ কার্টের এই 1 থেকে 80 পর্যন্ত ডিজিটকে টোটাল 5টি অংশে ভাগ করা হয়। 1 থেকে 80 পর্যন্ত ডিজিটকে
5টি অংশে ভাগ করা হয় এবং প্রতিটি অংশকে বলা হয় ফিল্ড। সো আমাদের যদি জিজ্ঞেস করা হয় ফিল্ড কাকে বলে বা ফিল্ড বলতে কি বুঝো, তখন আমরা বলবো ফরট্রান স্টেটমেন্ট লেখার জন্য মনিটরের স্ক্রিনে বা কার্ড পাঞ্চের মধ্যে 1 থেকে 80 পর্যন্ত ডিজিট লিখতে পারি। 1 থেকে 80 পর্যন্ত এই ডিজিটকে টোটাল 5টি অংশে ভাগ করা হয়, প্রতিটি অংশকে বলা হয় একটি করে ফিল্ড। সো ফিল্ড সংখ্যা কত? 5। আর 5টি ফিল্ড নিয়ে কি গঠিত হয়? একটি কার্ড পাঞ্চ গঠিত হয়। এখন আমরা জানবো 5টি ফিল্ড সম্পর্কে ডিটেলস এবং প্রতিটি ফিল্ডের কাজ কি, কিভাবে আমরা প্রতিটি ফিল্ড সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট নিতে পারি। আমরা আগেই বলেছিলাম বইয়ের নির্জীব পড়াকে যদি সতেজ করতে চাই বা জীবন্ত করতে চাই, আমাদের কিছু কাল্পনিক এক্সাম্পলের সহায়তা নিতে হবে। আমরা 5টি ফিল্ডের ডিটেলস জানার জন্য একটি কাল্পনিক এক্সাম্পলের সহায়তা নিই। সাপোজ আমরা মনিটর স্ক্রিনের মধ্যে ক্লাস 9-এর কিছু ম্যাথ সলভ করব। এটা হচ্ছে একটি মনিটর স্ক্রিন। যেহেতু ক্লাস 9-এর ম্যাথ সলভ করব, তাই উপরের অংশের মধ্যে আমরা একটি হেডিং দিব, যা হবে ক্লাস 9 ম্যাথ প্রবলেম। এবার প্রথম একটি লগারিদম ম্যাথের প্রবলেম যদি নেই, তখন পাই log 2 প্লাস log 4 প্লাস log 8 মাইনাস log 3 মাইনাস log 6 মাইনাস log 9। র্যান্ডম একটি এক্সাম্পল নিয়েছি। এখন পরবর্তীতে ধারার অঙ্ক থেকে একটি এক্সাম্পল কল্পনা করি। সাপোজ গুণোত্তর ধারার একটি এক্সাম্পল 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 64। এভাবে অংশগুলো যেতে যেতে শেষ পর্যন্ত 80 ডিজিটে, অর্থাৎ আমরা ধরে নিলাম এই মনিটর স্ক্রিনের মধ্যে টোটাল 80 ডিজিট পর্যন্ত লেখা যায়। এখন সম্পূর্ণ অংশ আমাদের শেষ। এখন পরের অংশে চলে আসব। পরের লাইন থেকে আমরা লিখতে পারি সাপোজ 512 প্লাস 1024। একটা ধারার অংশ আমরা নিয়েছি। এখানে 2টি প্রবলেম নিলাম। এখন যদি আমরা মেনশন করতে চাই এখানে প্রথম প্রবলেমটি কয় নাম্বার, দ্বিতীয় প্রবলেমটি কয় নাম্বার, তাহলে তাদেরকে একটি আলাদা ডিজিট দিয়ে প্রকাশ করতে হয়। সো আমরা এখানে লগের ম্যাথটিকে প্রকাশ করলাম নাম্বার 10 অ্যান্ড সিরিজ প্রোগ্রামের অংশটাকে ধরলাম নাম্বার 12। এখানে নাম্বার 10 হচ্ছে লগারিদম ম্যাথকে মেনশন করে, নাম্বার 20 সিরিজ প্রোগ্রামের ম্যাথটিকে মেনশন করে। এখন আসবো প্রথম এই অংশটি কিসের ম্যাথ ছিল? লগারিদমের ম্যাথ। তার পরিচয়টা আমরা পাশে যদি দিতে চাই, লগারিদমের ম্যাথের পরিচয় পাশে এই যে লগারিদমের ম্যাথ বরাবর লিখব লগারিদম, অ্যান্ড ধারার অংশের পাশে আমরা লিখব, ধারার অংশের পাশে আমরা যদি একটু মেনশন করে ভিন্ন কালার দিই লগারিদম, আর ধারার অংশের পাশে লিখব সিরিজ। আচ্ছা, এখন আসি এই স্ক্রিনের সাহায্যে কিভাবে আমরা 5টি ফিল্ড সম্পর্কে ধারণা পাই। ফার্স্ট ওয়ান, এখানে আমরা প্রথমে যে অংশটি লিখেছিলাম তা হচ্ছে হেডিং অংশ। এইটা হচ্ছে হেডিং এর অংশ বা হেডলাইনও বলতে পারি, হেডলাইন। এরপর এখানে আমরা 2টি ম্যাথ প্রবলেম নিয়েছি। ফার্স্ট ওয়ান লগারিদমের ম্যাথ, সেকেন্ড ওয়ান সিরিজ ম্যাথ। লগারিদমের ম্যাথের পরিচয় আমরা দিলাম পাশে লগারিদম, অ্যান্ড সিরিজ প্রোগ্রামের ম্যাথের আর পরিচয়টা আমরা পাশে দিলাম সিরিজ। প্রথম ম্যাথকে আমরা মেনশন করেছি 10 নাম্বার দিয়ে ডিনোট করব, দ্বিতীয় সিরিজ অংশকে 20 নাম্বার দিয়ে ডিনোট করব। সেম এই প্রবলেমটার সাহায্যে আমরা 5টি ফিল্ড সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পাই। এখানে 10 অ্যান্ড 20 হচ্ছে 2টি ম্যাথের পরিচয়, যাদেরকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ডস অফ লেবেল। কোন একটি বোতলের গায়ে কিসের বোতল তার লেখার জন্য তার বাইরে একটি লেবেল লাগানো হয়, ঠিক সেম ওয়েতে লগারিদমের ম্যাথটিকে ফাইন্ড আউট করার জন্য তার সামনে আমরা লেবেল লাগিয়েছি 10, অ্যান্ড সিরিজের ম্যাথটিকে পরিচয় করানোর জন্য আমরা তার সামনে লেবেল লাগিয়েছি 20। তাহলে আমরা বলতে পারি এই অংশগুলো হচ্ছে লেবেল নাম্বার। এবার লগারিদমের ম্যাথকে পরিচয় করানোর জন্য তার পাশে লেখা হয়েছে লগারিদম, অ্যান্ড সিরিজ ম্যাথের পরিচয় করানোর জন্য তার পাশে লিখলাম সিরিজ। অর্থাৎ এই অংশগুলো হচ্ছে তাদের পরিচয়, যা এক্সট্রা অংশ হিসেবে বলতে পারি, এক্সট্রা পরিচয়। এখন প্রথম অংশটি ছিল হেডলাইন, আর মাঝখানে এই অংশটা হচ্ছে মূল অংশ যেখানে আমরা প্রবলেমগুলো লিখেছি।
সেম এই ফ্যাক্টের উপর ভিত্তি করে 5টি ফিল্ড সম্পর্কে আমরা জানতে পারি। এখন উপরে আরো একটি মনিটর স্ক্রিন আমরা নিব, যা সেম টু সেম ফরট্রান প্রোগ্রামিং লেখার সময় মনিটরের মতোই হবে। আমরা জানি, একটু আগে জেনেছি, ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে মনিটরের স্ক্রিনে টোটাল 80টি ডিজিট লেখা হয়, টোটাল 80 ডিজিট। সো আমরা এখানে লিখব নাম্বার 1 ডিজিট, নাম্বার 1, 2, 3, 4, 5 and 6, and number 6, 7, 8 dot dot, এখানে আমরা লিখলাম 72, এরপর 73, 74 dot dot 80। অর্থাৎ এখানে মাঝখানে হচ্ছে টোটাল 80টি ডিজিট লেখা যায়। ফার্স্ট ডিজিটটা অংশটা বলতে পারি আমরা, এখানে ফার্স্ট ডিজিটে আছে 1 নাম্বার কলাম। 1 নাম্বার কলামের মধ্যে যে ফিল্ডটাকে লেখা হয় তার নাম হচ্ছে কমেন্ট ফিল্ড, কমেন্ট ফিল্ড। সো আমরা একটি ফিল্ডের পরিচয় পেয়ে গেলাম, তা হচ্ছে কমেন্ট ফিল্ড। এখন আসি কমেন্ট ফিল্ডের কাজ কি এবং কিভাবে এর ব্যবহার করা হয়। কমেন্ট ফিল্ডের মধ্যে যদি আমরা সি অথবা স্টেরিক সাইন ব্যবহার করি, তখন এই অংশে যদি আমরা সি অথবা স্টেরিক সাইন ব্যবহার করি, তখন এই সম্পূর্ণ অংশের জন্য, অর্থাৎ 1 থেকে 80 পর্যন্ত এই সম্পূর্ণ প্রথম লাইনের অংশটি হেডলাইন হিসেবে ডিনোট করা হবে। বিষয়টি বোঝার জন্য আমরা এখানে লিখেছি ক্লাস 9 ম্যাথ প্রবলেম। এখন এই অংশটি হেডলাইন আকারে থাকবে যদি প্রথম অংশের মধ্যে 1 নাম্বার কলামের এই জায়গায় সি অথবা স্টেরিক সাইন আমরা ব্যবহার করি। এখানে যদি সি অথবা স্টেরিক সাইন ব্যবহার করা হয়, তখন ফরট্রান এটা বুঝে নেবে যে এখানে বোঝানো হয়েছে প্রথম লাইনের স্টেরিক বা সি অংশের পরের যে লাইনগুলো আমরা লিখবো, যে কথাগুলো আমরা লিখবো, তা হবে উক্ত প্রোগ্রামের জন্য একটি হেডলাইন। এখন পরের অংশে আসি। তাহলে নাম্বার 1 কমেন্ট ফিল্ডের ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। এখন আছে নাম্বার 2 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা পাশে লিখে রাখি কমেন্ট ফিল্ড হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2 থেকে 5 পর্যন্ত এই অংশটিকে বলা হয়, নাম্বার 2 থেকে 5 পর্যন্ত এখানে যে অংশটি আছে তাকে বলা হয় লেভেল ফিল্ড, লেভেল ফিল্ড। লেভেল ফিল্ডের কাজ আমরা অলরেডি বুঝতে পেরেছি। স্টেটমেন্ট, এখানে মাঝখানের অংশটি হচ্ছে স্টেটমেন্ট ফিল্ড। স্টেটমেন্টের মধ্যে যে সকল রাশিগুলো লেখা হবে বা যে সকল প্রোগ্রাম লেখা হবে, তাদেরকে সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা তাদের সামনে একটি লেবেল লাগাই, যেখানে অনেকগুলো স্টেটমেন্ট লেখার পর কোন স্টেটমেন্টে কি কাজ করব তা যদি পুনরায় ব্যবহার করতে হয়, তখন লেভেল নাম্বারের সাহায্যে আমরা সেম অংশটি ব্যবহার করতে পারি। সাপোজ আমরা এক্সাম্পলের মধ্যে 2টি ম্যাথ নিয়েছি, ফার্স্ট ওয়ান লগারিদম, সেকেন্ড ওয়ান সিরিজ। আমরা একটি স্টুডেন্টকে 2টি ম্যাথ সলভ করানোর পর ভিন্ন একজন স্টুডেন্টকে নিয়ে আসলাম, সেম 2টি ম্যাথ সলভ করাবো। এখন তাকে যদি পুনরায় ম্যাথটি সলভ করাতে হয়, আবার প্রথম ম্যাথ এন্ড দ্বিতীয় ম্যাথকে সিরিয়ালে করতে হবে। এখন আমি এই প্রবলেম না করে যদি এই কাজটা করতাম, যে ফার্স্ট স্টুডেন্টকে আমরা এই 2টা ম্যাথ বোঝালাম, এখন সেকেন্ড স্টুডেন্টকে আমরা যখন লগারিদমের ম্যাথটি বোঝাবো, তখন আমরা বলবো গো টু 10, অর্থাৎ নাম্বার 10 লেভেল যুক্ত যে ম্যাথটি দেওয়া আছে তার প্রবলেমে তুমি চলে যাও। তখন আমার এক্সট্রা করে বলার দরকার নেই, এখানে log 2 প্লাস log 4 প্লাস log 8 এই পুরো অংশটা আর বলার দরকার হবে না। অ্যান্ড দেন ভিন্ন একজন স্টুডেন্টকে যদি আমি সিরিজের ম্যাথটি প্রবলেম সলভ করাতে চাই, তখন তাকে আমরা বলবো গো টু 20, তখন সে চলে যাবে সিরিজের যে প্রবলেমটি আছে তার মধ্যে। সো আমরা বলতে পারি লেভেল নাম্বারের মাধ্যমে স্টেটমেন্টের কত নাম্বার লাইনে কি আছে তা পুনরায় ব্যবহার করার জন্য আমরা লেভেল নাম্বারটি ব্যবহার করতে পারি। সো এখানে লেভেল ফিল্ড হচ্ছে নাম্বার 1 থেকে 5 পর্যন্ত। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন লেভেল ফিল্ড 1 থেকে 5 পর্যন্ত? বিষয়টি কনফিউশনটা একটু ক্লিয়ার করি। লেভেল ফিল্ড হচ্ছে নাম্বার 1 থেকে 5 পর্যন্ত। সাপোজ আমরা প্রথম লাইনে হেডলাইন ইউজ করেছি ক্লাস 9 ম্যাথ প্রবলেম, কিন্তু দ্বিতীয় লাইনের মধ্যে আমরা কোনো হেডলাইন ইউজ করিনি। দ্বিতীয় লাইনে আমরা, এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। সেকেন্ড লাইনের মধ্যে আমরা ডিরেক্ট স্টেটমেন্ট লিখেছি, এখানে কোনো কমেন্ট নেই। যদি কমেন্ট না থাকে তখন প্রথম কলাম সহ লেভেল হিসেবে কাজ করে। তাই নাম্বার 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে লেভেল ফিল্ড। যখন কোনো হেডলাইন আসবে তখন 1 নাম্বার কলামের মধ্যে সি অথবা অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করলে তখন উক্ত সম্পূর্ণ লাইনকে
ফরট্রান প্রোগ্রামিং বুঝে নিবে এখানে হেডলাইন ব্যবহার হবে। আর যদি স্টেরিক বা সি সাইন দেওয়া না থাকে তখন নাম্বার 1, 2, 3, 4 and 5 এই 5টি কলামকে লেভেল ফিল্ড হিসেবে ধরে নেবে। সো আমরা বলতে পারি লেভেল ফিল্ড হচ্ছে নাম্বার 1, 2, 5 5টি কলাম লেভেল ফিল্ড হিসেবে কাজ করে, যা কোনো প্রোগ্রামের স্টেটমেন্টকে খুঁজে নেওয়ার জন্য তার একটি পরিচিতি হিসেবে দেওয়া হয়। এখন আসি নাম্বার 6 কলাম। নাম্বার 6 কলাম আমরা পাশে অংশটি লিখে রাখি লেভেল। নাম্বার 6 কলামকে বলা হয় কন্টিনিউশন ফিল্ড। কন্টিনিউশন ফিল্ড, কন্টিনিউয়াস ফিল্ড বলা হয়। কন্টিনিউশন ফিল্ডের কাজ হচ্ছে এখানে নাম্বার 7 থেকে 72, নাম্বার 7 থেকে 72 কে বলা হয় স্টেটমেন্ট ফিল্ড। স্টেটমেন্ট ফিল্ড প্রোগ্রামের মূল স্টেটমেন্টগুলো লেখা হবে নাম্বার 7 থেকে 72 এর মধ্যে। যদি কোনো একটি স্টেটমেন্ট লেখার সময় 7 থেকে 72 এর মধ্যে সম্পূর্ণ লাইন সংকলন না হয়, অর্থাৎ স্টেটমেন্টটা যদি অনেক বেশি লম্বা হয়, তখন 7 থেকে 72 লেখার পর অবশিষ্ট অংশগুলো পরের লাইনে বোঝানোর জন্য কন্টিনিউশন ফিল্ডের দরকার হয়। অর্থাৎ আমরা এখানে 2 নাম্বার 20 লেভেল যুক্ত সিরিজ প্রোগ্রামের মধ্যে বলেছিলাম 2 থেকে শুরু করে স্টেটমেন্টটি চলতে চলতে, সাপোজ 7 নাম্বার কলাম হচ্ছে 2, এখান থেকে স্টেটমেন্টটি চলতে চলতে 72 পর্যন্ত এসে শেষ হলো। এখন পরের লাইনের মধ্যে 512 প্লাস 1024 লেখার জন্য পরের লাইনে আসার যে নির্দেশনাটি দেওয়া হয় তা হচ্ছে কন্টিনিউশন ফিল্ড। এখন আমরা পরের লাইনে আসার জন্য কন্টিনিউশন ফিল্ডের স্থলে যে কোনো একটি লেটার যদি ব্যবহার করি, সাপোজ এ বি সি ডি, যে কোনো একটি লেটার যদি ইউজ করি, তখন ফরট্রান প্রোগ্রামিং বুঝে নিবে আগের লাইনের শেষ অংশ হচ্ছে পরের লাইন। অর্থাৎ 1 নাম্বার লাইন, যেমন এখানে নাম্বার 10 লগারিদম অংশের মধ্যে এই লাইন শেষ। আমরা এই স্টেটমেন্টটি লেখার পর যখন সিরিজ স্টেটমেন্টটি লিখব তখন কন্টিনিউশন ফিল্ডটি থাকবে খালি, এখানে খালি থাকবে। ফলে ফরট্রান প্রোগ্রামের মূল ভাষাটি আমাদের কাছে বুঝে নেবে যে উপরের লগের অংশের লাইনটি শেষ, তাই কন্টিনিউশন ফিল্ড খালি রাখা হয়েছে। অর্থাৎ এইখানে যে স্টেটমেন্টটি লেখা হবে তার সাথে উপরের লাইনের স্টেটমেন্টের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে নাম্বার 20 লেভেল যুক্ত প্রবলেমের মধ্যে 2 + 4 + 8 এভাবে লিখতে লিখতে 72 নাম্বার পর্যন্ত আমরা লিখে ফেলেছি। 72 নাম্বার কলাম লেখার পর পরের লাইনে আসার জন্য আমরা কন্টিনিউশন ফিল্ড অর্থাৎ নাম্বার 6 কলামের মধ্যে যে কোনো একটি লেটার বসাবো, এ বি সি ডি যে কোনো একটি লেটার। তখন ফরট্রান প্রোগ্রামিং বুঝে নেবে এখন যে লাইনগুলো লেখা হবে বা এখন যে স্টেটমেন্টগুলো লেখা হবে তা আগের স্টেটমেন্টের শেষ অংশ। যদি একটি লাইন থেকে একাধিক লাইনে যেতে হয় তখন কন্টিনিউশন ফিল্ডের মধ্যে যে কোনো একটি লেটার বা যে কোনো একটি বর্ণ ব্যবহার করতে হবে। যদি কন্টিনিউশন ফিল্ড খালি থাকে তখন বুঝে নেবে ফরট্রান প্রোগ্রামিং বুঝে নেবে আগের লাইনের অংশের সাথে পরের লাইনের অংশের কোনো রিলেশন নেই। আর যদি কন্টিনিউশন ফিল্ডের মধ্যে কোনো লেটার বা নাম্বার বসা থাকে তখন ফরট্রান প্রোগ্রামিং বুঝে নেবে এর ঠিক আগের লাইনের অংশের শেষ অংশ হচ্ছে এই লাইন। সাপোজ এই প্রোগ্রামিংটি বা এই স্টেটমেন্টটি যদি আরো কয়েক লাইন হয়, এই লাইনের পরের অংশে আবার যদি কোনো একটা লাইন হয় তখন আবার কন্টিনিউশন ফিল্ডের মধ্যে ভিন্ন একটি লেটার বসাবো এবং এই অংশের মধ্যে এখানে আমরা যে বর্ণগুলো লিখবো বা যে স্টেটমেন্টগুলো লিখবো তখন বুঝে নিবে প্রথম লাইন, এই স্টেটমেন্টের প্রথম লাইন হচ্ছে এটা, শেষ হওয়ার পর কন্টিনিউশন লিখলাম এ, সো এই স্টেটমেন্টের সেকেন্ড লাইন হচ্ছে এই অংশ, আবার কন্টিনিউশনের অংশে লিখলাম বি, যে কোনো একটি লেটার লিখেছি, এই লাইনে যে অংশটি লিখবো তাও হচ্ছে সেম এই স্টেটমেন্টের অংশ। এখন আমরা ভিন্ন একটি স্টেটমেন্ট যদি এখানে লিখি অ্যান্ড কন্টিনিউশন যে কলামটি আছে নাম্বার 6 কলামকে যদি খালি রাখি তখন ফরট্রান প্রোগ্রামিং বুঝে নেবে আগের অংশের সাথে এই অংশের আর কোনো রিলেশন নেই। আশা করি কন্টিনিউশন অংশের বা কন্টিনিউশন ফিল্ডের ফ্যাক্টটি আমাদের কাছে ক্লিয়ার। নাম্বার 6 কন্টিনিউশন ফিল্ড। নাম্বার 6 কলাম, যার কাজ স্টেটমেন্টকে যদি পরের অংশে কন্টিনিউ রাখতে চাই তখন কন্টিনিউশন ফিল্ডের মধ্যে কোনো একটি লেটার বসাতে হবে, আর যদি স্টেটমেন্টকে আগের অংশ থেকে আলাদা করতে চাই তখন কন্টিনিউশন ফিল্ডের অংশটি খালি রাখতে হবে। এবার মাঝখানে 7 to 72 এই
সম্পূর্ণ কলামগুলো ব্যবহার হবে স্টেটমেন্ট ফিল্ডের জন্য, যা প্রোগ্রামের মূল বিষয়বস্তু নির্ধারণ করবে। এখানে বাকি যে বাকি চারটি ফিল্ড আছে তাদের কাজ হলো স্টেটমেন্ট ফিল্ডকে সহায়তা করা। অর্থাৎ কার্ড পাঞ্চিং নিয়মের মধ্যে 5টি ফিল্ডে ভাগ করার মূল রিজন হচ্ছে স্টেটমেন্ট ফিল্ডকে সাহায্য করার জন্য বাকি 4টি ফিল্ড ব্যবহার করা হবে, কারণ মূল প্রোগ্রামিং অংশটি লেখা হবে স্টেটমেন্ট ফিল্ডের মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট, স্টেটমেন্ট ফিল্ড যা কলাম নাম্বার 7 থেকে 72 পর্যন্ত বিস্তৃত। এবার আসি নাম্বার 5, 73 থেকে 80 পর্যন্ত কলামগুলোকে বলা হয় ইগনোরেশন ফিল্ড। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্টেটমেন্ট ফিল্ডকে সহায়তা করার জন্য কমেন্ট ফিল্ড ব্যবহার করা হয়েছে, হেডলাইন লিখব। লেবেল ফিল্ড ব্যবহার করা হয়েছে তাদের ডিনোট করার জন্য। কন্টিনিউশন ফিল্ড ব্যবহার করা হয়েছে স্টেটমেন্ট ফিল্ডকে কন্টিনিউ রাখার জন্য। ইগনোরেশন ফিল্ডের কাজটা কি? এখানে ইগনোরেশন ফিল্ডের কাজ মেইন রিজন হচ্ছে 73 থেকে 80 পর্যন্ত কলামগুলোর মধ্যে যা কিছুই লেখা হবে তা ফরট্রান প্রোগ্রামিং কনভার্ট করবে না। আমরা জানি ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে আমরা যে সকল মান ইনপুট করব বা যে সকল সাইন ইনপুট করব তাদেরকে কম্পাইলার মেশিন ভাষায় কনভার্ট করে। আমরা প্রথম লেকচারে জেনেছি ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে ইনপুটকৃত অংশসমূহকে কম্পাইলার কনভার্ট করে মেশিন ভাষায় নিয়ে যাবে। এখন ইগনোরেশন ফিল্ডের মধ্যে যা কিছুই লেখা হবে তা কম্পাইলার কখনো মেশিন ভাষায় কনভার্ট করবে না। এখন ইগনোরেশন ফিল্ডের কাজ কি? এখানে স্টেটমেন্টের মধ্যে যে সকল রাশি লেখা হয়েছে তাদের পাশে যদি কোনো সাইড নোট লিখে রাখতে হয়, যেমন এখানে প্রথম ম্যাথ হচ্ছে লগারিদমের ম্যাথ, যদি স্টুডেন্টরা এই অংশটি খুঁজে পাওয়ার জন্য সহায়তা করবে এই যে লগারিদম মান, আমি সেম এই এখানে মনিটর যে অংশটি দেওয়া আছে আমরা যে কাল্পনিক এক্সাম্পলটি ধরে নিয়েছি, সাপোজ এটা আমাদের ক্লাসে দিয়ে বললাম যে তোমরা লগারিদমের ম্যাথটি সলভ করবো। এখানে অনেক ধরনের ম্যাথ থাকবে, যদি বলি যে লগারিদমের ম্যাথটি সলভ করো তখন তাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে তারা চেক করবে ইগনোরেশন ফিল্ডের মধ্যে যদি লগারিদম লেখাটি থাকে তখন বুঝে নেবে তার পাশে যে স্টেটমেন্টটি আছে তা হচ্ছে লগারিদমের ম্যাথ, কারণ ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে ইগনোরেশন ফিল্ডের যা কিছুই লেখা হবে তা কখনো কনভার্ট হবে না, তাই অপরিবর্তিত অবস্থায় লগারিদম থেকে যাবে। অ্যান্ড অলসো বাকি যে অংশগুলো এখানে লিখবো সবকিছু থাকবে। সো আমরা বলতে পারি ইগনোরেশন ফিল্ডকে ব্যবহার করা হয় স্টেটমেন্টের পরিচয় তুলে ধরার জন্য। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে লেবেল ফিল্ডের কাজ কি? লেবেল ফিল্ড হচ্ছে ডিনোট করবে, কাজ করবে। মানে আমরা এখানে বলেছিলাম লগারিদমের ম্যাথটি যদি কোনো একটি স্টুডেন্টকে করতে হয় তখন আমরা বলবো গো টু নাম্বার 10, তখন সে লগারিদমের ম্যাথটি সলভ করবে। কিন্তু লগারিদমের ম্যাথ কোথায় আছে তা ফাইন্ড আউট করার জন্য তাকে যদি বলি তুমি লগারিদমের ম্যাথটি সলভ করো, তখন সে করবে ইগনোরেশন ফিল্ডের মধ্যে গিয়ে যাচাই করে দেখবে কোন অংশে লগারিদম অংশটি আছে। সো লগারিদম যে পার্টে থাকবে তার বরাবর স্টেটমেন্টটি হবে লগারিদমের ম্যাথ। সো লেবেলের কাজ হচ্ছে ওই অংশে যাওয়ার জন্য পুনরায় ব্যবহার করার জন্য আমরা লেবেলটি কাজ করি, আর কোন স্টেটমেন্ট খুঁজে পাওয়ার জন্য তার পাশে কোনো সাইড নোট লিখে রাখার জন্য ইগনোরেশন ফিল্ড ব্যবহার করা হয়। নাম্বার 5, ইগনোরেশন ফিল্ড যা নাম্বার 73 থেকে 80 কলাম পর্যন্ত বিস্তৃত। সো ফরট্রান স্টেটমেন্ট লেখার নিয়ম অ্যান্ড কার্ড পাঞ্চিং এর নিয়মটি যদি আমরা ডিরেক্ট এই অংশটি দেখে বলতাম যে এখানে 1 নাম্বার কলাম কমেন্ট ফিল্ড, নাম্বার 2 থেকে 5 পর্যন্ত লেবেল ফিল্ড, নাম্বার 6 কন্টিনিউশন ফিল্ড, নাম্বার 7 থেকে 72 পর্যন্ত স্টেটমেন্ট ফিল্ড, 73 থেকে 80 পর্যন্ত ইগনোরেশন ফিল্ড। কেন প্রতিটি ফিল্ড ব্যবহার করা হয়েছে, কোন ফিল্ড কেন ব্যবহার করব তা সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ফরট্রান স্টেটমেন্ট লেখার নিয়ম অ্যান্ড কার্ড পাঞ্চিং এর নিয়মের মধ্যে 5টি ফিল্ডের প্রতিটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে ফিল্ড কাকে বলে, ডেফিনিশন দেওয়া হয়েছে, কোন ফিল্ডের কাজ কি, প্রতিটি অংশই এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করেছি। মূল পার্টটি যদি আমাদের মনে থাকে এই বিষয়সমূহ আর দ্বিতীয়বার পড়ার কোনো দরকার নেই, কিন্তু আমাদের রিভিশনের জন্য এখানে প্রতিটি অংশ অ্যান্ড এক্সাম্পল সহ অবশ্যই নোট করে রাখতে হবে। আশা করি ফরট্রান প্রোগ্রামিং এর এই যাত্রা আমাদের জন্য অনেক বেশি শুভ হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।